প্রথম ধাপে দেশের ১৩৯ উপজেলায় চলছে ভোট উৎসব। প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে ১০%। কেন্দ্রে কেন্দ্রে লাইন থাকলেও বিএনপি বলছে ডামি নির্বাচন, কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ। বাচ্চারা স্কুলে কলেজে যেতে পারে না। ৭-৮ দিন, এক সপ্তাহ ধরে আমরা কষ্ট করতেছি, তাও কোনো সাইনবোর্ড নাই, কে কাজ করছে, অদৃশ্য কোনো হাত। রাজধানীর বুকে খোরাখুরির প্রতিযোগিতা, ঢাকা দক্ষিণের ৪০টি সড়কের বেহাল দশা, সমন্বয়হীন কাজে পথচারীদের চরম ভোগান্তি, তোয়াক্কা নেই ঠিকাদারের। প্রকৃতিতে মানব জীবনের সন্ধান করে গেছেন রবি ঠাকুর। সাহিত্যের ভাষায় পরিবেশ রক্ষার দাবি তুলেছেন শত বছর আগেই। বিশ্বকবির ১৬৩তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন। সময় সংবাদে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। উৎসবমুখর পরিবেশে প্রথম ধাপে দেশের ১৩৯টি উপজেলা পরিষদে একযোগে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। ভোটাররা ভোট দিচ্ছেন নিজেদের পছন্দের প্রার্থীকে। পুরুষের পাশাপাশি দেখা গেছে নারী ভোটারের লাইন। প্রথম ২ ঘন্টায় ১০% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট নির্বিঘ্ন করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রথম ধাপে ১৩৯টির মধ্যে ২২টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ চলছে। এ ধাপে ১৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জীবনে বহুত ভোট দিছি এবং প্রথমে ভোট দেই, এবং এবছর আমি ইভিএম পদ্ধতিতে ভোট দিছি। এটা একটু সহজ লাগছে। সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, এই জন্য আসতে পারতেছিলাম না। সকাল সকাল এসে ভোট দিয়ে ফেলছি। আমরা খুবই সন্তুষ্ট যে এত সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট আমরা দিতে পারতেছি। এখানে কোনো সমস্যা নেই, কোনো প্রতিবন্ধকতা, কোনো বাধা বিঘ্ন কোনো কিছু নাই। আমি সকাল সকাল এসে ভোট দিতে সুন্দরভাবে ভোট দিয়েছি, কোনো সমস্যা হয়নি। ভোট গ্রহণের আরো খবর জানাতে ঢাকার কেরানীগঞ্জে আছেন রিপোর্টার সানবীর রূপল, চট্টগ্রামের সীতাকুণ্ডে আছেন শফিকুল আলম এবং মাদারীপুর সদরে আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। প্রথমে সরাসরি যাচ্ছি রূপলের কাছে। কেরানীগঞ্জেই টোটাল কেরানীগঞ্জ উপজেলা যে ৬ লাখের বেশি ভোটার রয়েছে, তার মধ্যে এই সুভাড্ডা ইউনিয়নেই ১ লাখের বেশি ভোটাধিকার প্রয়োগ করার জন্য প্রস্তুত আছেন। তবে এই সুভাড্ডা ইউনিয়নের মধ্যে প্রধান যে ২টি কেন্দ্র, অর্থাৎ সুভাড্ডা উচ্চ বিদ্যালয় এবং এখন এই মুহূর্তে আমি আছি নয়া সুভাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ২টি জায়গাতে ঘুরেছি এবং সকালেও এই সুভাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসেছিলাম। সেখানে যে আনারস প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ আছে যে তাদের প্রার্থী কাপ্পিরিচ মার্কার যে প্রার্থী আছেন আলতাফ হোসেন বিপ্লব, তার এজেন্টদেরকে তারা হুমকি দামকি দিয়ে আগে থেকেই বাইরে থেকে বের করে দিয়েছেন, যার ফলে সকাল থেকে এই কেন্দ্রে কোনো এজেন্ট ছিল না কাপ্পিরিচ মার্কার। যদিও কিছুক্ষণ আগে আমি দেখেছি যে এখন তারা ঢুকে সেই পোলিং এজেন্টদেরকে সেট করছেন, অর্থাৎ পোলিং এজেন্টদের কাগজপত্র গোছাচ্ছেন। অর্থাৎ ৮টা থেকে এখনো পর্যন্ত ৪ ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, ভোট গ্রহণ শেষ হয়েছে, কিন্তু এই ৪ ঘন্টার মধ্যে প্রধান যে প্রার্থী কাপ্পিরিচ মার্কার আলতাফ হোসেন বিপ্লব, তার পোলিং এজেন্ট এই কেন্দ্রটিতে ছিল না। এরকম আশপাশের সুভাড্ডা ইউনিয়নের বেশ কিছু কেন্দ্রে একই রকমের অভিযোগ আছে যে তাদের পোলিং এজেন্টদেরকে বাইরে থেকেই হুমকি দামকি দিয়ে বের করে দেওয়া হয়েছে। যদিও তার পরবর্তীতে ২-১টি কেন্দ্রে দেখা গেছে যে তাদের পোলিং এজেন্টদেরকে তারা নিতে পেরেছে, এবং এরকম কিছু অভিযোগ ছাড়া মোটামুটি ভোট কেন্দ্রের ভিতরে সুষ্ঠুভাবেই ভোট চলছে এবং নির্বিঘ্নভাবেই ভোট কেন্দ্রে আসতে পারছেন ভোটাররা। এবং বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে কিছুটা বৃষ্টি এবং মেঘাচ্ছন্ন থাকার ফলে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি খুব একটি দেখা যায়নি। তবে এখন কিন্তু রৌদ্রোজ্জ্বল পরিবেশ এবং সময় যত গড়াচ্ছে ততই দেখছি যে ভোটারদের উপস্থিতি বাড়ছে। এবং সকাল থেকে ভোটের হার, এর মধ্যে আপনারা হয়তো জেনেছেন যে ১৩৯টি কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশন যে প্রাথমিকভাবে প্রথম ২-১ ঘন্টার মধ্যে মাত্র ১০% ভোট পেরেছে, তবে এটির হার এখন বোঝা যাচ্ছে যে কিছুটা বাড়তে শুরু করেছে। তো এই ছিল কেরানীগঞ্জ উপজেলা থেকে সবশেষ উপজেলা নির্বাচনের ভোটের খবর। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন শফিকুল আলম।
চট্টগ্রামে বলা যায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ছাড়াই সকাল থেকে সুষ্ঠুপূর্ণভাবে 3টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। কোনো জায়গায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে সন্দ্বীপে কয়েকটি জায়গায় হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। এখানে কিন্তু সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং সকালে বৃষ্টির কারণে মানুষের ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি বলা যায় ভোটাররা কিন্তু আসছেন, মোটামুটি ভোট দিচ্ছেন। তো এই মিরসরাইয়ে প্রায় 5 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে, 4 জন ভাইস চেয়ারম্যান এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এবং পুরো চট্টগ্রামের কথা বলতে গেলে চট্টগ্রাম, মিরসরাই, সীতাকুণ্ড এবং যে সন্দ্বীপ 3 জেলা প্রায় 9.5 লাখের বেশি ভোটার রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন হয়তো বিজিবির সদস্যরা কিন্তু টহল দিচ্ছে স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও সাথে এসেছেন এবং তারা বিভিন্ন কেন্দ্রে কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা হচ্ছে কিনা এবং সেটি দেখার জন্য কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু একটি বিজিবির একটি টহল দল এসে কিন্তু যারা জড়ো হয়েছেন ভোট কেন্দ্রের বাইরে যারা জড়ো হয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে। আমরা একটু বিজিবির সদস্যদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু গাড়ির উপরে রয়েছে এবং তারা কিন্তু কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোনো জায়গায় ঘটলে সেখানে তাৎক্ষণিকভাবে কিন্তু তারা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা টহলে চলে আসেন। এই মুহূর্তে কিন্তু মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিজিবির একটি দল তারা এসেছেন এবং যদিও এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, তবে তারা এখানে উপস্থিত রয়েছেন। কোনো ধরনের হয়তো কোনো তথ্য পেয়েছে এখানে ভেতরে কোনো সমস্যা হচ্ছে, সেজন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু বিজিবির সদস্যরা এখানে এসেছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সঞ্জয় কর্মকারের কাছে মাদারীপুরে। মাদারীপুরে সকাল 8টায় শুরু হয়েছে 2টি উপজেলা পরিষদ নির্বাচন, একটি রাজ্যের একটি সদর। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে। সেখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। আর সদর উপজেলার মোস্তফাপুরের বালিয়া এলাকার ভোট কেন্দ্রে কিছুটা দূরে 2 চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষের খবর আমরা পেয়েছি। সেখানে বেশ কয়েকজন আহত হয়েছে আমরা জানতে পেরেছি। তা এছাড়া ভোট কেন্দ্রে কোনো সমস্যা নেই, তবে ভোট কেন্দ্রের বাইরে আনারস প্রতীক এবং মোটরসাইকেল প্রতীকের যে চেয়ারম্যান প্রার্থী রয়েছে তাদের মধ্যে সংঘর্ষ, তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে খবর পেয়ে র্যাব, পুলিশ, বিজিবি সহ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য বাহিনী সংস্থারা তাৎক্ষণিক সেটি মোকাবেলা করেন এবং যারা এই সংঘর্ষে লিপ্ত হন তাদেরকে সরিয়ে দেন। এছাড়া 2টি উপজেলার সব কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও আলাদা কোনো সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই। আমি কিছু সময় আগে কথা বলেছিলাম মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলমের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন বালিয়ার যে ঘটনাটি সেটি আসলে তারা নিয়ন্ত্রণ নিয়েছেন, ভোটাররা এখন আসতেছেন ভোট কেন্দ্রে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। এছাড়া কিছু সময় আগে এই ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আনারস প্রতীকের প্রার্থী আসিফুর রহমান খান, তার বাবা সংসদ সদস্য শাহজাহান খান, তিনি এখানে ভোট দিয়েছেন। অর্থাৎ এছাড়া যে অপর প্রার্থী রয়েছে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিক খান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে, 2-1টি ক্ষেত্রে ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এক্ষেত্রে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে প্রশাসন সহ সকল দপ্তরের কর্মকর্তার সহযোগিতা চেয়েছেন তিনি। একটি বিষয় বলে রাখি যে মাদারীপুরে যে সদর উপজেলা পরিষদ নির্বাচন, 2 জন প্রার্থী আনারস প্রতীকে লড়ছেন আসিফুর রহমান আসিফ খান এবং মোটরসাইকেলে লড়ছেন তার চাচা পাবিলুর রহমান শফিক খান। অর্থাৎ এই চাচা ভাতিজার লড়াই হচ্ছে। এই লড়াই শুরু হয়েছে ভোট সকাল 8টা থেকে ভোটাররা ভোট দিচ্ছেন, বিকেল 4টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। 117টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এখানে ভোটাররা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন বলে ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন। কেন্দ্রের ভেতর এবং বাইরে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। অতিরিক্ত স্ট্রাইকিং ফোর্স হিসাবে রাখা হয়েছে, মোবাইল পার্টি রয়েছে, এছাড়া র্যাব সহ বিজিবি সহ বিভিন্ন দপ্তর থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা টহল দিচ্ছেন এবং জোরদার টহল বৃদ্ধি করেছেন। মাদারীপুরের যে সদর উপজেলার পরিষদ নির্বাচন সেটি কিন্তু উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে ভোটারদের উপস্থিতি সেটা বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তো এই ছিল আমার কাছে শহরের আসমত আলী খান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ভোটের সর্বশেষ তথ্য।
উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত ছিলেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে। এদিকে কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইনের পরও বিএনপির অভিযোগ, ডামি উপজেলা নির্বাচনে জনগণ যায়নি। ভোট বর্জনের মধ্য দিয়ে সরকারকে ধিক্কার জানাচ্ছে জনগণ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। উপজেলা নির্বাচন যেটি ডামি নির্বাচন, জনগণ প্রত্যাখ্যাত নির্বাচন, সেটি তারা শুরু করেছে। ভোটাররা আজকে সকাল থেকে শুরু হয়েছে, ভোট কেন্দ্রে যায়নি এবং এটার মধ্যে দিয়ে তারা তাদের সাহসের বুক বেঁধে দাঁড়ানোর সেই ইঙ্গিতটাই দিচ্ছেন এদেশের জনগণ এবং ভোটাররা। ক্ষমতাসীনদের নিজের আর পরিবারের আর্থিকভাবে গুছিয়ে নেওয়ার ধান্দাতে সারা দেশ বিপর্যস্ত। হামলা করে রক্তপাতের ধারা বইছে সর্বত্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার গাবতলী উপজেলায় আছেন রিপোর্টার জুম্মান সাদিক জাভরিন। সরাসরি যাচ্ছে তার কাছে। আমরা সকাল থেকে আসলে যে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ প্রথম ধাপের এটি কিন্তু পর্যবেক্ষণ করছি, বিভিন্ন কেন্দ্রে গিয়েছে এবং বৃষ্টির কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। এর মধ্যে আমাদের কাছে একটি অভিযোগ আসে স্থানীয়দের বরাতে যে সোনারায় উচ্চ বিদ্যালয়ে কারচুপি হচ্ছে। এখানে আসবার পরে প্রথম চিত্রটি আমরা যদি দেখতে পারি, প্রায় 3 সারি ভোটার এখানে দাঁড়িয়েছিলেন এবং উপরে উঠবার পরে দেখি যে 4টি ভোট কক্ষ আছে সেই কোনোটিতেই কিন্তু ভোটার নেই এবং ভোট গ্রহণ কর্মকর্তা যারা আছেন তারা আসলে বাদাম খাচ্ছিলেন কিংবা মুড়ি মাখা খাচ্ছিলেন। তো এই অবস্থাতে যখন প্রিজাইডিং কর্মকর্তার কাছে আমরা যাই যে তিনি আসলে কেন এরকম চিত্র, তার কাছে প্রশ্ন করতে গিয়ে দেখা যায় যেটি তার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল, অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা ভেতরে এবং বাইরে থেকে সে দরজার যে ছিটকানি সেটি আটকানো ছিল। এই বিষয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয় এটি তিনি বলেন যে অসাবধানতাবশত কেউ হয়তোবা লাগিয়ে দিয়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি আসলে এখানে আইন শৃঙ্খলা যেই রক্ষা বাহিনীরা রয়েছেন তারা এসেছেন এবং মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে, এখনও সেটিও চলছে এবং যিনি এখানকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি কিন্তু এসে ঘটনাটি একেবারে হাতে নাতে তিনি প্রমাণ সেটি মিলেছে যে ব্যালট পেপার অর্থাৎ ব্যালটের যে বই রয়েছে সেই বইয়ের যে অংশতে ভোটারের হাতের টিপসই থাকবার কথা সেটি কিন্তু ছিল না এবং পুরো 200 পাতা অর্থাৎ 100টি পাতার 2টি বই আমরা প্রমাণ হিসেবে দেখেছি এবং সেখানে কিন্তু আসলে 1-2টি পাতা ছাড়া বেশিরভাগই আসলে টিপসইহীন ছিল, অর্থাৎ এটি একেবারে জাল ভোট হিসেবে প্রমাণ কিন্তু তারা পেয়েছেন। এবং এখনো পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছি সেটি হচ্ছে এই ভ্রাম্যমাণ আদালত থেকে প্রথম যে কক্ষ অর্থাৎ 6 নম্বর ভোট কক্ষ সেখানকার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা তাকে কিন্তু হাফিজার রহমান তাকে আমরা যেটি শুনেছি এখনো পর্যন্ত এবং একজন পোলিং এজেন্ট তরিকুল, এই দুজনকে সাজা শোনানো হয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করবার বা গ্রেফতার করবার প্রক্রিয়া কিন্তু চলছে। এবং পরবর্তী তার পাশে যে 4 নম্বর কক্ষ সেখানেও কিন্তু একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানকার সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল মুত্তালেব তিনি কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু বক্তব্য দিয়েছেন। প্রায় 10 থেকে 15 জন অজ্ঞাত ব্যক্তি এসে তাদের কাছ থেকে ব্যালটের বইটি ছিনিয়ে নেয় এবং জাল ভোট সেখানে কাস্টিং করা হয়। এরপরে কিন্তু তারা সেই ব্যালট বাক্সের ভেতরে ব্যালট পেপারগুলো ফেলে তারা চলে গেছেন এবং তারা এই বিষয়টি তারা যেটি দাবি করছেন প্রিজাইডিং কর্মকর্তাকে তারা এই বিষয়টি জানিয়েছেন, তবে প্রিজাইডিং কর্মকর্তা বলেছেন এখানে আমার কিছুই করার নেই, আমি তাদের কথাটি কোট করছি। এর পাশাপাশি যখন আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি যে এখানে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন, তারা আসলে তাদেরকে জানানো হয়েছে কিনা, তখন তারা যেটি বলেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই মুহূর্তে উপরে কিন্তু অবস্থান করছিলেন না, নিচে অবস্থান করছিলেন এবং তারা এই বিষয়ে ঠিক সেইভাবে কোনো ব্যবস্থা নেননি। তো এখনো পর্যন্ত এই কোন প্রার্থীর লোক এসে এই কাজটি করেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত একটা ধোঁয়াশার ভিতরে রয়েছে, তবে সেটি আশা করা যায় খুব দ্রুতই খোলাসা হবে। এছাড়াও কিন্তু আরও 2টি কেন্দ্রের এই গাবতলীতে আমরা অনিয়মের অভিযোগ পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বগুড়া থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের অনিয়মের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ার গাবতলী এলাকা থেকে। রাজধানীর রাজকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ঠিক কারবালা ময়দানে যে ঘটনা ঘটেছিল তারই পুনরাবৃত্তি ঘটেছিল এই 15ই আগস্ট, কিন্তু কারবালা ময়দানে অন্তত নারী শিশুদের হত্যা করা হয়নি, কিন্তু বাংলাদেশে 15ই আগস্ট নারী শিশু কেউই রেহাই পায়নি। আমার ছোট বোন আর আমি বিদেশে ছিল, জানি না আল্লাহর কি সাহায্য ছিল, মাত্র 15 দিন আগে আমরা দেশ ছেড়ে যাই। আমি আমার স্বামীর কর্মস্থল সেখানে গিয়েছিলাম জার্মানিতে, সাথে ছোট বোনকে নিয়ে গিয়েছিলাম। আমরা বেঁচে যাই, কিন্তু এবার বেঁচে যাওয়াটা বড় কষ্টের।
6 বছর দেশে আসতে পারিনি, এমনকি জিয়াউর রহমান আমার বোনের পাসপোর্টটাও রিনিউ করতে দেয়নি। যাক, 6 বছর পর আমি দেশে ফিরে আসি। আমি একটা চিন্তা নিয়ে এসেছিলাম, যে দেশ আমার বাবা স্বাধীন করেছেন, এই গরিবের মুখে হাসি ফোটাতে চেয়েছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন, সেই কাজটাই আমাকে করতে হবে। আমি অন্তত এটুকু বলতে পারি যে অন্তত আমি সেই কাজটাই করতে পারছি। তবে আমি বিশ্বাস করি যে বাবা মা ভাই সব হারিয়ে যখন এই দেশে ফিরলাম, আমার তো আসলে কিছুই ছিল, আমার থাকার জায়গা নেই, চলার কোনো গাড়ি নেই, আমি জানি না আমি কিভাবে চলবো, কিন্তু আমি চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব রকম সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের জনগণ আমাকে আপন করে নিয়েছিলেন, এটাই আমার বড় শক্তি। আজকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমার একজন বোন যিনি হজ করতে যাচ্ছেন, তিনি নিজেই বললেন, এইমাত্র আরেকজন তিনি বললেন, এখন কত সহজভাবে আপনারা ঘরে বসে হজের সব কাজ সম্পন্ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব 2008 নির্বাচনী ইশতেহারে সেই ঘোষণাটা দিয়েছিলাম। আজকে তার সত্যিকার বাস্তবায়ন হয়েছে, আর বাস্তবায়নটা হয়েছে বলেই আজ এই সুযোগটা সকলে পেয়েছেন। আর প্রথমবার যখন সরকার এসেছিলাম, তখন মোবাইল ফোন যাতে সকলের হাতে পৌঁছায় সে ব্যবস্থাটাও করে দিয়েছিলাম। আর এরপর ডিজিটাল বাংলাদেশ করবার জন্য স্যাটেলাইট, বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা, ব্রডব্যান্ড সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, এসব করার ফলে কিন্তু আজকে এই সহজ পদ্ধতিতে আপনারা হজ করতে যেতে পারেন এবং কাজগুলি ঘরে বসে করতে পারেন, কোনো রকম হয়রানি হতে হয় না। আর তাছাড়া রেজিস্ট্রেশনের ব্যাপারটাও আমরা যাতে সরাসরি অনলাইনে রেজিস্ট্রেশন করা যায় সে ব্যবস্থাটাও করে দিয়েছি। এবং যারা নিজেরা কম্পিউটার ব্যবহার করবেন না, যেমন প্রত্যেকটা এলাকায় আমরা তো ডিজিটাল সেন্টার তৈরি করে দিয়েছি। এই ডিজিটাল সেন্টারে গেলে সেখানে বসেও কিন্তু রেজিস্ট্রেশন করা করতে পারেন, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি সহজভাবে। সেখান থেকে প্রায় 300 রকমের সেবা জনগণকে দেওয়া হচ্ছে। আধুনিক প্রযুক্তি আমাদের জন্য এই সুযোগটা সৃষ্টি করে দিচ্ছে। সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ, সেই মহামানী বাদশাহ এবং সৌদি প্রাইম মিনিস্টার এবং হজের সঙ্গে যারা সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য যারা আছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে তারা যে আমাদেরকে বাংলাদেশের হজ, বাংলাদেশের ব্যাপারে অনেক উদার এবং অনেক সহযোগিতা আমাদের করে যাচ্ছেন। সেজন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য আমি দোয়া করি। কারণ আমি 84 যখন ওমরা করতে যাই এবং এরপরে 85 সালে প্রথম যখন হজ করি, তখন সেই হজের যে মানে অব্যবস্থাপনা, এবং এরপরে যতবার আমি এসেছি, আমি সবসময় আমি যতবারই হজে এসেছি সৌদি বাদশার অতিথি হিসেবেই আমি এসেছি সেই 85 সাল থেকে। কিন্তু আমি সবসময় হজ ক্যাম্পগুলি ঘুরে বেড়াতাম, কোথায় কি সমস্যা আছে আমি ফিরে এসে চিঠি দিতাম এবং এখানে আমাদের যিনি অ্যাম্বাসেডার ছিলেন তাদের সাথে কথা বলতাম। যদিও তখন আমি এমপিও না, মন্ত্রীও না, কিছুই না, একজন নাগরিক হিসেবে, কিন্তু আমার কথায় তারা গুরুত্ব দিয়েছেন এবং আস্তে আস্তে এই হজ ব্যবস্থাপনাটাকে আমরা আরো উন্নত করতে পেরেছি। এবং সেটা করতে পেরেছি বলে আজকে সকলে আপনারা ভালোভাবে হজ করতে পারছেন, হজ করতে যেতে পারছেন এবং আরো সহজ হচ্ছে। আর এই হজ ক্যাম্পটারও যথাযথ উন্নতি করে দিয়েছি এবং এখান থেকে আমরা একটা আন্ডারপাস করে দিচ্ছি। সেটা হচ্ছে এই হজ ক্যাম্প এবং সেই সাথে আমাদের রেল স্টেশন, বিমান বন্দর রেল স্টেশন যেটা আছে, এই রেল স্টেশন এবং হজ ক্যাম্পের সাথে বিমানবন্দরের যোগাযোগটা এটা আন্ডারপাস দিয়েই হবে। খুব সহজে আপনারা পৌঁছে যেতে পারবেন, মালপত্র নিয়ে যাওয়া যাবে সে ব্যবস্থাও করা হচ্ছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার দরকার হবে না,
তার জন্য আমরা বিশেষ ব্যবস্থা করে দিচ্ছি। এখানে সোজা এসকেলেটর থাকবে, তাছাড়া আপনার ওই গল্ফ কার্টের মধ্যে ওর ধরনের গাড়ি থাকবে ব্যাটারি চালিত, সেখানে নিয়ে পৌঁছে দেবে। এবং একদিকে রাস্তা পারাপার, অপরদিকে আপনি মানে বিমানবন্দর, এটা দুটো জায়গায় যাওয়া যায় সে ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে আমরা রেলওয়ে নেটওয়ার্ক গড়ে তুলেছি। কাজী রেলে এসে এখানে স্টেশনে নেমে সরাসরি কিন্তু বিমানবন্দরে চলে যাওয়া যাবে। রাজধানীর আশকোনা ক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত ছিলাম সেখান থেকে। এ ছিল সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন এসএম ইকবাল। ধন্যবাদ সোহাগ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন।